এখানে আজকে আইএনটিটিউসি পশ্চিম বর্ধমান জেলার উদ্যোগে আসানসোল রবীন্দ্র ভবনে যে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সবার অভিভাবক, আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আইন, বিচার এবং শ্রম বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী, আমাদের রাজ্যের অন্যতম বর্ষীয়ান ট্রেড ইউনিয়ন নেতা শ্রী মলয় ঘটক, উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি, জনপ্রিয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, আছেন জামুরিয়ার জনপ্রিয় বিধায়ক, কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের শীর্ষ নেতা শ্রী হরেরাম সিং। এখানে আমাদের জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি আছেন, অসীমাদি আছেন, অভিনব রয়েছে, ওয়াসিমুল হক রয়েছেন, এবং যার উদ্যোগে আজকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে আসানসোল নগর নিগমের ডেপুটি মেয়র এবং আইএনটিটিউসি পশ্চিম বর্ধমান জেলার লড়াকু সভাপতি বন্ধুবর শ্রী অভিজিৎ ঘটক, তিনি আছেন, এবং সর্বোপরি আপনারা। অনেকক্ষণ ধরে এই মিটিং চলছে। আমি নির্দিষ্ট করে কয়েকটি কথা, কারণ আপনারা জানেন যে মলয়দা বলেছেন বলবার সময় একদম বিস্তারিত ভাবেই যে শ্রম কোডের মূল কথা 2020 সালের সেপ্টেম্বর মাসে সংখ্যার জোরে আমাদের দেশের 29টা শ্রম আইনকে বাতিল করে দিয়ে 4টে সর্বনাশা শ্রম কোড চালু করেছিল। কিন্তু লেবার যেহেতু রাজ্য তালিকাতেও নয়, কেন্দ্র তালিকাতেও নয়, সেন্ট্রাল লিস্টেও নয়, স্টেট লিস্টেও নয়, যুগ্ম তালিকায়, কনকারেন্ট লিস্টে, তাই রাজ্যগুলো সব একমত না হলে রুল ফ্রেম করা যাচ্ছে না, রুল চালু করা যাচ্ছে না। এই আইন যখন হয়, 29টা শ্রম আইন বাতিল করে দিয়ে 4টে লেবার কোড, মলয়দা বলেছেন তার মূল যে কথা যে 8 ঘন্টার পরিবর্তে প্রয়োজনে 12 ঘন্টা কাজ করতে হবে, 300-র বেশি শ্রমিক কর্মচারী নেই এরকম সংস্থায়, সমস্ত অধিকার মালিকের হাতে কুক্ষিগত। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন মলয় ঘটককে, এবং তিরুপতিতে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীদের সম্মেলনে মলয় ঘটক জানিয়ে দেওয়ার ব্যবস্থা করেন যে কোথায় কি হচ্ছে জানি না, কিন্তু বাংলায় যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে, সরকার এই শ্রম কোড মানবে না, এই আইন রাজ্যে চালু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করার পর এম.কে. স্ট্যালিনের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার এই শ্রম কোডের বিরোধিতা করেন, এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, তিনি সাংসদ হিসেবে কাজ করবার সুযোগ দেওয়ার পাশাপাশি আমাকে পার্লামেন্টের যে শ্রম স্ট্যান্ডিং কমিটি, লেবার স্ট্যান্ডিং কমিটি, তারও সদস্য হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। এখন নতুন করে আবার এই কমিটি মিটিং হচ্ছে বারবার, দিল্লিতে হলো, তারপর বম্বেতে হলো, কোচিতে হলো, ব্যাঙ্গালোরে হলো, বিভিন্ন ইউনিয়নকে ডাকা হচ্ছে, এমনকি বিজেপির যে ইউনিয়ন বিএমএস দিল্লির মিটিং এ 3রা জানুয়ারি দিল্লির মিটিং এ বিএমএস তারা পর্যন্ত এই ভয়ঙ্কর শ্রম কোডের তীব্র বিরোধিতা করেছেন। তারা বলেছেন যে শ্রম কোড চালু হলে কৃতদাসত্ব প্রথা আবার ফিরে আসবে, এরকম একটা ভয়াবহ শ্রম কোড চালু করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধার ফলে সঙ্গে এখন স্ট্যালিনের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার, তারাও, এবং সর্বোপরি এখন এই নিয়ে আলোচনা হচ্ছে, এমনকি রাজ্য সরকারের কাছে, এর মধ্যেই রাজ্য সরকারের কাছে আবার চিঠি এসেছিল, রাজ্য সরকার লিখিতভাবে আবার পাঠিয়েছে জবাব শ্রমমন্ত্রীদের বিজ্ঞান ভবনে দিল্লিতে মিটিং এর জন্য, যেভাবে হোক এই শ্রম কোড যাতে আইনে কার্যকর করা যায়। কেননা 2020 সালে এই আইন ওরা তৈরি করলেও যেহেতু পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্য বাধা দিয়েছে, এটা চালু করা যাচ্ছে না। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখবেন আমাদের দেশে বাজেট পেশ হয়েছে। আমি আগামী পরশুদিন রাজ্যসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাজেটের প্রথম বক্তৃতা করব। নিশ্চিতভাবে আমরা, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি লোকসভায় বলেছেন বাজেটে, এই যে বাজেট, বিশেষ করে আসানসোল দুর্গাপুরের শিল্পাঞ্চল,
আমি গতকাল রাত্রিবেলা আমাদের এই যে বাজেট পেশ হয়েছে, নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন, বিধানসভা লোকসভা নির্বাচন হওয়ার আগে একটা ইন্টারিম বাজেট হয়েছিল, ভোট অন অ্যাকাউন্ট। তারপর সরকার তৈরি হওয়ার পর বিজেপি যখন 400 পেল না, 240-এ আটকে গেল, এনডিএ সরকার তৈরি হলো, তখন যে বাজেট হয়েছিল সেই বাজেটে আমি কালকে রাত্রিবেলা দেখছিলাম যে ভোটের ঠেলা বড় ঠেলা, যা কখনো বলেননি। বছরে 2 কোটি করে বেকারের চাকরির কথা বাজেটে ছিল। বাজেটে বলতে 2014 সালে মোদী বলেছিলেন বছরে 2 কোটি করে বেকারের চাকরি হবে। 2014 থেকে আজ অব্দি তারপর যত বাজেট পেশ হয়েছে, যে অর্থমন্ত্রীরা পেশ করেছেন, কেউ এ নিয়ে কোনো কথা বলেননি। কিন্তু এই যে 400 হলো না, 400 না হয়ে 240-এ আটকে যাওয়ার পর বাজেটের ঠেলায় কত বাজেটে, মানে 2024 সালের জুলাই মাসে, 2024-এর জুলাইয়ে যে বাজেট পেশ হয়েছিল, তাতে প্রথমবারের জন্য বলেছিল, নতুন করে আবার বাজেটে লিখিত বক্তৃতা, তাতে বলেছিল যে আগামী 5 বছরে আমরা 4 কোটি যুবকের চাকরির ব্যবস্থা করবো। এটা বাজেট বক্তৃতার, বাজেট স্পিচের অংশ। 2024-এর জুলাই। 2025-এর ফেব্রুয়ারি মাসের 1 তারিখ যে বাজেট হয়েছে, মাত্র কমাস আগে বাজেটের বক্তৃতায় লেখা ছিল যে 5 বছর ধরে 4 কোটি যুবকের কাজের ব্যবস্থা করা হবে। এবারের বাজেটের বক্তৃতায় এই স্কিমটা নিয়ে একটা শব্দ পর্যন্ত নেই, বিষবাও জলে চলে গেছে। 2024-এর জুলাই মাসে যে স্কিমের জন্য বলছে 2 লক্ষ কোটি টাকা খরচ হবে, 4 কোটি বেকারের কাজ হবে আগামী 5 বছরে, কয়েক মাসের মধ্যে যখন আবার বাজেট পেশ হচ্ছে, সেই বাজেটে এই স্কিমটার কোনো উল্লেখই নেই। আসলে আমাদের দেশে এই যে বলছে সবকা সাথ সবকা বিকাশ, যারা অর্থনীতি বোঝেন, আমি অর্থনীতির লোক নই, কিন্তু অর্থনীতির যে মূল কথা, একটা দেশের অর্থনীতির পরিমাপ যে সেই দেশে যে শ্রমজীবী মানুষ, আমাদের দেশে প্রতি বছর, গতবারই নির্মলা সীতারামনের কথা, আমাদের কথা নয়, নিজে বলেছিলেন গতবার, যে 78 লক্ষ করে প্রতি বছর নতুন হচ্ছে কাজ মানুষের পাওয়ার কথা, নতুন কর্মক্ষম হচ্ছেন 78 লক্ষ তরুণ। বয়স তাদের হচ্ছে 78 লক্ষ করে নতুন কাজ ন্যূনতম তৈরি করতে হবে। এবার একটা দেশে এই যে কাজ, সংগঠিত শ্রমিক, অসংগঠিত শ্রমিক, বিজেপির জমানায় যা হয়েছে তা কখনো হয়নি। অর্থনীতির পরিভাষায় ডিজাস্টার। আমাদের দেশে সংগঠিত শ্রমিকের সংখ্যা 10-এর নিচে নেমে গেছে প্রতি 100-তে। একটা দেশের অর্থনীতি ভালো না মন্দ তা নির্ভর করে সেই দেশের অর্গানাইজড লেবার ফোর্স কিরকম, যে শ্রমিকের স্ট্যাচুটারি বেনিফিট রয়েছে, নানান ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সামাজিক সুরক্ষা রয়েছে। এই মুহূর্তে 100 জন শ্রমিকের 7 জন হচ্ছেন সংগঠিত, মানে 93 জন অসংগঠিত। ভয়াবহ পরিস্থিতি। গোটা অর্থনীতিটাই ঢুকছে, ঢালাও বেসরকারীকরণ হচ্ছে। 29 কোটি গ্রাহক আছেন এলআইসিতে। এলআইসিতে ভারতবর্ষের লোকের টাকার পরিমাণ 52,000 কোটি টাকার বেশি। সেই এলআইসিকে এবারের বাজেটে 100% এফডিআই অ্যালাউ করা হয়েছে, 100% এফডিআই। 100% এফডিআই অ্যালাউ করবার অর্থ হচ্ছে, এ নিয়ে নিশ্চিতভাবে চর্চা শুরু হয়েছে, আমাদের হাউসেও হবে, বিরোধিতা হবে। কারণ এলআইসির মতো সংস্থা, ব্যাংকের গত 10 বছরে বিজেপি যা করেছে অভাবনীয়, নতুন, এর আগে বিজেপির আগে কখনো দেখা যায়নি। বলছে লোন, ইংরেজিতে বলে লোন রাইট অফ, লোন মুছে দেওয়া হচ্ছে। কখনো শুনেছেন? আপনার যদি ব্যাংকে লোন থাকে, এরকম হবে, ব্যাংক বলবে যে আপনার লোনটা ব্যাংক থেকে মুছে দেওয়া হলো। যখন জিজ্ঞাসা করা হয়েছে মুছে দেওয়ার মানে কি, বলছেন না, ঋণটা মুকুব হচ্ছে না, কিন্তু খাতা থেকে মুছে দেওয়া হচ্ছে। আচ্ছা, কেউ এটা বিশ্বাস করবেন পাগলে যে খাতা থেকে ঋণ মুছে দেওয়া হচ্ছে আর তারপর সেই ঋণ উদ্ধার হবে? প্রশ্ন করে আরটিআই করে জানা গেছে এই খাতা থেকে যা ঋণ মুছেছে তার 95% উদ্ধার করা যায়নি, করা যায় না। এবং এই ঋণ কাদের মোছা হয়েছে, সব থেকে বেশি ঋণ কাদের মুছে দেওয়া হয়েছে, নাম পর্যন্ত প্রকাশ্যে আনছে না। 10 বছরে বিজেপির আমলে এটা এখন জানা গেছে যে কত টাকার ঋণ মুছে দিয়েছে ব্যাংক থেকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 12 লক্ষ হাজার কোটি টাকা।
মানে 12,00,000 কোটি টাকা ঋণ যারা নিয়েছিলেন তাদের ঋণ মুছে দেওয়া হয়েছে। আমাদের দেশে বিজেপির আমলে কেউ যদি রেগায় একটা ছাগল কিনতে যান তাকে 12% সুদ দিতে হবে, আর কেউ যদি একটা মার্সিডিজ গাড়ি কিনতে যান তাকে 7% সুদ দিতে হবে। এখন রেগার ছাগল কেনার জন্য আপনাকে 12% সুদ দিতে হবে, মার্সিডিজ কিনতে গেলে 7%। এই যে ইংরেজিতে যাকে বলে ক্রনি ক্যাপিটালিজম, ধান্দার ধনতন্ত্র, তার একটা ভয়ানক চেহারা বিজেপির আমলে প্রকট হয়েছে। এবং এই বাজেটে 100% এফডিআই, এলআইসিতে, তার সাথে সাথে আমি পড়ছিলাম যেহেতু বলতে হবে বাজেটে, মাইন্স, আমাদের দেশের সমস্ত এই যে খনি, যার মধ্যে কয়লা খনি, এই খনির এফডিআই আগেই অ্যালাউ ছিল, তার সঙ্গে নতুন করে প্রাইভেটাইজেশন, এই 100% প্রাইভেটাইজেশনের এই সমস্ত এজেন্ডা তৈরি হয়েছে। এবং সংগঠিত ট্রেড ইউনিয়ন আন্দোলন ছাড়া এগুলো রোকবার কোনো সুযোগ নেই। যে ধরনের আক্রমণ হচ্ছে, সংগঠিত এবং অসংগঠিত শ্রমিক, এই অসংগঠিত শ্রমিকের কোন ধরনের সুযোগ সুবিধা নেই। এখানে শ্রমমন্ত্রী মলয় ঘটক বসে আছেন। আমি একটা ঘটনার কথা আপনাদের বলতে চাই। সিআইটিউর কলকাতায় সর্বভারতীয় কাউন্সিল মিটিং হচ্ছিল। কেরালার শ্রমমন্ত্রী তিনি সেই সর্বভারতীয় কাউন্সিল মিটিং এ যোগ দিতে আসেন এবং শ্রমমন্ত্রীকে আমাদের যোগাযোগ করে বলেন যে তিনি দেখা করতে চান। তিনি কেরালার শিক্ষা এবং শ্রম দপ্তরের মন্ত্রী ভি শিবনকুট্টি মলয়দার কাছে আসেন। মলয়দা আমাকেও থাকতে বলেছিলেন। আমাদের যখন আলোচনা হচ্ছিল, আরো অফিসাররা ছিলেন, তখন আমরা, মলয়দা ওনাকে বলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, নির্দেশে আমাদের রাজ্যে এই যে আনঅর্গানাইজড ওয়ার্কার বেড়ে যাচ্ছে গোটা দেশে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে, এই আনঅর্গানাইজড লেবারের কোনো সুযোগ সুবিধা নেই। একজন অর্গানাইজড লেবার তার স্ট্যাটুটারি বেনিফিট আছে। এই আপনাদের এখানে আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে বহু সংগঠিত শিল্প শ্রমিক আছেন, তারা জানেন যে সংগঠিত শিল্প শ্রমিকদের কি ধরনের সুবিধা থাকে, কিন্তু অসংগঠিত শিল্প শ্রমিকের কোনো সুবিধা নেই। তার 60 বছর হলে পিএফ নেই, অন্যান্য সুযোগ সুবিধা নেই। সেই শিবনকুট্টিকে মলয়দা যখন বলছেন যে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন একটা স্কিম হয়েছিল এসএসওয়াই বলে, সামাজিক সুরক্ষা যোজনা, সেই স্কিমে কোনো একজন অসংগঠিত শ্রমিক তিনি যদি ব্যাংকে 30 টাকা জমা দিতেন, সরকার আরো 25 টাকা জমা দিত। হ্যাঁ, সরি, শ্রমিক 25, সরকার 30, এই 55 টাকা হচ্ছে জমা হতো। এবং এই টাকা জমা হওয়ার পর তার 60 বছর বয়স হলে যে টাকা জমতো এবং তার সঙ্গে তার কিউমুলেটিভ সুদ মিলিয়ে একটা টাকা শ্রমিককে দেওয়া হতো। 11 বছরে 9 কোটি টাকার বেনিফিট সরকার দিয়েছিলেন। 2017 সাল নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রমমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দেখেন এবং তাকে নির্দেশ দেন যে এই স্কিমের ফেলিয়ারের কারণ হচ্ছে, এটা হতেই পারে না যে একজন ঠেলা চালক, একজন রিক্সা চালক, একজন রাজমিস্ত্রি, একজন জোগাড়ে, একজন সবজি বিক্রেতা, একজন মাছ বিক্রেতা, তিনি মাসে নিয়ম করে 25 টাকা জমা দেবেন আর তারপর সরকার আরো 30 টাকা জমা দেবে। তিনি মলয়দাকে নির্দেশ দেন এটা তুলে দিতে হবে, গোটা টাকাটাই আমরা জমা দেবো, প্রতি মাসে 55 টাকা সরকার দেবে, শুধু নাম লেখাতে হবে। শ্রমিক শুধু নাম লেখাবেন, গিয়ে শুধু নাম লেখাবেন শ্রমিক। মডেলটা এরকমই, এটা অল্টারনেটিভ মডেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অল্টারনেটিভ বলতে এই মডেলটার কথা শিবনকুট্টি যখন শুনছেন আমাদের থেকে, মলয়দাকে জিজ্ঞাসা করছেন যে ইজ দিস দ্য নাম্বার। উনি নাম্বারটা শুনে বিশ্বাসই করতে পারছেন না। আমি আমাদের রাজ্যের এই যে স্কিমটার নাম পরিবর্তন করা হলো, এসএসওয়াই এর বদলে হলো বিএমএসএসওয়াই। আজকে যখন এই মিটিংটা হচ্ছে এখানে আসানসোল রবীন্দ্র ভবনে, আজকের হিসেব হচ্ছে, মানে গতকালের হিসেব, আজকে শনিবার, গতকাল শুক্রবার সন্ধ্যে পর্যন্ত, শুক্রবার বিকেল 5টা পর্যন্ত যে হিসেব, সেই 5টা পর্যন্ত হিসেবে আমাদের রাজ্যে এখনো অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমে, আমরা শিবনকুট্টিকে যখন বলেছিলাম তখন 1,74,00,000 ছিল আমার মনে আছে। গতকাল সন্ধ্যের হিসেব হচ্ছে এখনো অব্দি আমাদের রাজ্যের কত অসংগঠিত শ্রমিক নাম লিখিয়েছেন এই স্কিমে, 1,76,27,801 জন। এটা গতকাল বিকেল 5টার হিসেব।
এবার লোকে বলতেই পারেন নাম তো লিখিয়েছেন, নাম লিখিয়ে লাভ কি হলো? লাভ হলো এর মধ্যে অলরেডি বেনিফিট পেয়ে গেছেন গতকাল বিকেল 5টা অবধি 34,94,847 জন, মানে 35 লক্ষ অসংগঠিত শ্রমিক বেনিফিট পেয়েছেন। কত টাকার বেনিফিট পেয়েছেন? 11 বছরে এই স্কিমে 9 কোটি টাকার বেনিফিট দেওয়া হয়েছিল, আর গতকাল বিকেল 5টা পর্যন্ত বেনিফিটের পরিমাণ হচ্ছে 2000 থেকে 2011 9 কোটি টাকার বেনিফিট ডিসবার্সড হয়েছিল। আর এই যে 1 কোটি, এবং সেই সময় 9 লক্ষ মতো শ্রমিকের আওতাভুক্ত ছিলেন, 9 লক্ষ মতো শ্রমিক রেজিস্টার্ড হয়েছিলেন। এখন রেজিস্ট্রেশনের পরিমাণ 1,76,801। নাম্বার অফ বেনিফিট ডিসবার্স হচ্ছে 34,94,847, এবং বেনিফিটের পরিমাণ 2,606 কোটি 58 লক্ষ টাকা। এই যে 2,600 কোটি টাকা, 2,600 crore প্লাস, আমরা শিবনপুর থেকে যখন হিসেব দিয়েছিলাম এটা তখন 2,500 কোটি ছিল। গতকাল হিসেব যা পাওয়া গেছে আপডেটেড আরো বেড়েছে। একটা স্কিমে 2,600 কোটির বেশি টাকা হচ্ছে খরচা করা হয়েছে। একটা স্কিম, সামাজিক সুরক্ষার স্কিম, এটা অল্টারনেটিভ মডেল। কেন্দ্রীয় সরকার, দেশে তো অসংগঠিত শ্রমিকের এই রকম পরিস্থিতি, যদি মডেলই ফলো করতে চান তাহলে এই মডেল ফলো করা দরকার। অসংগঠিত শ্রমিক বেড়ে যাচ্ছে দেশের অর্থনীতির তলানিতে, এবং সব থেকে বড় কথা দেখবেন, আমি মলয়দার সঙ্গে আলোচনা হচ্ছিল, আমি মলয়দা আমায় কিছু সাজেশন দিচ্ছিলেন যে বাজেটে কোন কোন পয়েন্ট নিয়ে আরো বলা যায়। আমি কি বলবো মলয়দাকে বলছিলাম, মলয়দা আরো 2-3টে পয়েন্ট আমায় বললেন যেগুলো বলা দরকার। আসলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এবং মিথ্যাচারটা এমন জায়গায়, আমি একটা ঘটনার কথা আপনাদের বলবো, এবং আপনারা জানেন যে চা বলয়, মলয়দা বললেন, বলবার সময় আপনারা শুনেছেন 67 টাকা মজুরি ছিল পার ডে। কেন্দ্রীয় সরকার কিছুতেই ফ্লোর মিনিমাম ওয়েজ ফিক্স করছে না। ফ্লোর মিনিমাম ওয়েজ ফিক্স হলে রাজ্য সরকার পরের দিন হচ্ছে মিনিমাম ওয়েজ ফিক্স করে দিতে পারে, কিন্তু কিছুতেই ফ্লোর মিনিমাম ওয়েজ ফিক্স হচ্ছে না, যে জন্য বারে বারে ধাপে ধাপে এখন 250 টাকা মজুরি করা হয়েছে। আমি আপনাদের 2-3টে ঘটনার কথা খালি বলতে চাই যে কিভাবে মিথ্যাচারটা কোন পর্যায়ে যেতে পারে। আমি সেই সময় এমপি ছিলাম 2016 সালে, বাজেটের পরে, বাজেটের আগে, বাজেট পেশ করার আগে প্রধানমন্ত্রী গেছিলেন। 2016 মানে খেয়াল রাখবেন বিধানসভার ভোট। বিধানসভা ভোটের আগে দেশের প্রধানমন্ত্রী গেছেন উত্তরবঙ্গে, গিয়ে বলে এলেন এই তো এখানে বাগানের খারাপ পরিস্থিতি, 7টা বাগানের নাম বললেন, বলেন আমরা এই বাগানগুলো সব নিয়ে নেব। 1, 2, 3, 4, 5, 6 করে 7টা বাগানের নাম বলে দিলেন। এবং তারপর আমরা পার্লামেন্টে দেখলাম নির্মলা সীতারামন তখন অর্থমন্ত্রী নন, তিনি তখন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার। তিনি গেজেট নোটিফিকেশন বার করে দিলেন জানুয়ারি মাসের 16 তারিখ। সেই গেজেট নোটিফিকেশনে পরিষ্কার বলে দেওয়া হলো যে টি বোর্ড আমাদের পশ্চিমবঙ্গের এই বাগানগুলো নিয়ে নিচ্ছে, এই বাগানগুলো এখন থেকে টি বোর্ড চালাবে। গেজেট নোটিফিকেশন হলো, গেজেট নোটিফিকেশনে যেহেতু টি বোর্ডের পক্ষ থেকে গেজেট নোটিফিকেশনে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, তারা এই সরকারি নির্দেশনামা জারি করলেন, ভারত রাজপত্র হিন্দিতে যাকে বলে, এবং তাতে বলল বীরপাড়া, গারগান্ডা, লঙ্কাপাড়া, তুলসীপাড়া, হাঙ্কাপাড়া, ধুমচিপাড়া, ডিমডিমা, এই 7টা বাগান আমরা নিয়ে নিলাম। এই গেজেট নোটিফিকেশন বেরোলো জানুয়ারি মাসের 16 তারিখ, জানুয়ারি মাসের 28 তারিখ, জানুয়ারি 28, 2016। 6 মাসের মধ্যে সবকটা বাগান বন্ধ হয়ে গেল। বাগান নেওয়া তো দূরের কথা, বাগান চলছিল, ঢুকছিল, বাগানগুলো বন্ধ। তারপরে মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রমমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে এই 7টা বাগানই খুলবার কাজ রাজ্যের সরকার করলেন। এখন এই যে 16 সালে বলে গেছিলেন যে গেজেট দেখাতেন, তারপর বাগানগুলো খুলে যাওয়ার পর আর ওই নিয়ে ওরা বক্তৃতা করে না। এটা 2016 বিধানসভা। 16 সালে ঘটনাচক্রে ওই সিটটায় স্বাধীনতার পর থেকে 72 অব্দি ওই সিটে কংগ্রেস জিতত, 72 থেকে 2016 অব্দি বামপন্থীরা জিতেছেন,
2016 21 আবার যখন বিধানসভা নির্বাচন, 21 বিধানসভা নির্বাচনের আগে বাজেটে হঠাৎ করে শোনা গেল যে চা বলয়ের জন্য 1000 কোটি টাকা দেওয়া হবে। আসাম আর বাংলার চা বলয়, আসামের হিসেব আমরা জানি না, বাংলার চা বলয় 1 টাকা আসেনি, 1000 কোটি টাকা বাজেটের আগে বললো। মনে রাখবেন 21 হচ্ছে বিধানসভার ভোট, বাজেট ঠিক তার আগে, ঠিক বাজেটের আগে বললো যে আমরা 1000 কোটি টাকা দেবো। 22 যে বাজেট পেশ হলো, 23 যে বাজেট পেশ হলো, 21 বলেছিল 1000 কোটি টাকা দেবে, 22 বাজেট 23 বাজেট, বাজেট বক্তৃতায় চা বাগান শব্দটাই নেই। 24 আবার লোকসভার ভোট, ভোট অন অ্যাকাউন্ট, ভোটের আগে যে তাতে আবার 1000 কোটি টাকার কথা। ভোট হয়ে যাওয়ার পর আবার যখন জুলাই মাসে বাজেট, তাতে নেই, এবারের বাজেটেও নেই। এই যে ক্রোনোলজি শুধু ভোটের আগে নির্দিষ্ট করে, সেটা এবারে 2016-তে শ্রমিকরা বুঝতে পারেননি, 19-এও বোঝেননি, 21-এও ওই সিটে বিজেপি জিতেছিল। এবারে শ্রমিকরা বুঝতে পারলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার কথা আর মোদির, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ আর মোদির কথার মধ্যে ফারাক কোথায়। 2000 এই যে চা বলয়, মলয়দার নেতৃত্বে আমরা ওখানে, মলয়দার সক্রিয় সহযোগিতায় আইএনটিটিউসির 6টা ইউনিয়ন ছিল, সবাই বলছে আইএনটিটিউসি, সেই সমস্ত ইউনিয়নদের ডেকে বলা হয়েছিল যে হয় একত্রিত হতে হবে, আপনারা যদি একত্রিত হতে রাজি থাকেন একটা ইউনিয়ন হবে, যারা একত্রিত হবেন সবাইকে স্বাগত, যারা হবেন না, যিনি রাজি হবেন না তার জন্য শুভেচ্ছা এবং লাল গোলাপ থাকবে, কিন্তু আইএনটিটিউসির ঝান্ডা বা সিম্বল থাকবে না। এই সব ইউনিয়ন মলয়দার নেতৃত্বে আমরা একত্রিত করি, ইউনিয়নগুলোকে ডিজলভ করে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন তৈরি হয়, কাজ শুরু হয়। আমি শুধু আপনাদের একটা হিসেব দিই, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি এই লোকসভা দুটো সিটে চায়ের বুথ আছে 483টা, শুধু চায়ের ভোট, চায়ের বুথ, চা বাগানের বুথ। 2019-এর লোকসভা নির্বাচনে এই 483টা বুথের মধ্যে তৃণমূলের প্রার্থীরা জিতেছিলেন 19টা বুথে। 483টা বুথ তরাই ডুয়ার্সে, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে তৃণমূল জিতেছিল 19টা বুথ, 6টা ইউনিয়ন, সবাই আইএনটিটিউসি। 2020 সালে ইউনিয়ন একত্রিত হলো, 21-এর স্ট্রাকচার দিয়ে আমরা কাজ করা শুরু করলাম। 24-এর লোকসভা ভোটে আমরা সিট দুটো জিতিনি লোকসভা, কিন্তু 483টা চা বাগানের বুথের মধ্যে 244টাতে মেজরিটি বুথে তৃণমূল জিতল প্রথমবার। মাদারিহাট, তার মধ্যে মাদারিহাটও ছিল বড়, 483টা বুথের 100টা বুথ হচ্ছে মাদারিহাট অ্যাসেম্বলিতে, আলিপুরদুয়ারে বেশিরভাগটা, কিছুটা জলপাইগুড়িতে। 100টা বুথের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলো, বিজেপি 55টাই জিতলো, আমরা 45টাই জিতেছিলাম। কমাসের মধ্যে উপনির্বাচন হলো। এই যে মিথ্যাচারগুলো যখন প্রকট হচ্ছে এবং অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটি, প্রতিদিনের একটা অ্যাক্টিভ তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন, শ্রমিকের কাছে প্রতিদিন এই কথাগুলো নিয়ে পৌঁছানো যখন সম্ভবপর হলো, কি হলো চা বাগানে মাদারিহাটের রেজাল্ট? লোকসভায় বিজেপি জিতেছিল 55, আমরা 45টা বুথ, 100টা বুথে। বিজেপির 55 কমে হয়ে গেল 19, আর তৃণমূলের 45 বেড়ে হয়ে গেল 81। মাদারিহাট তৃণমূল প্রথমবার জিতলো 25,000 ভোটে। শুধু চা বাগানের 100টা বুথের লিড হচ্ছে 15,000, 14,833, 15,000 ভোটের লিড। আমি এই কথাটা এই কারণে বলতে চাইছি, আমাদের বাড়তি সজাগ থাকতে হবে। কেননা দেখুন, দিল্লির এই যে নির্বাচনের ফলাফল নিশ্চিতভাবে আম আদমি পার্টি তারা পর্যালোচনা করবেন, তারা অনেক কাজ করা সত্ত্বেও পরাজিত হয়েছেন। কিন্তু আমি এই প্রেসিডেন্ট অ্যাড্রেস যখন হচ্ছে, তা নিয়ে যখন আলোচনা হচ্ছে, আমি পার্লামেন্টে একটি বক্তৃতা আম আদমি পার্টির সঞ্জয় সিং করছিলেন, আমি বক্তৃতাটা শুনে একটু চমকিত হয়েছিলাম। উনি একদম হিসেব দিচ্ছিলেন, নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের বিজেপির নেতা মন্ত্রীদের যে বাংলোগুলো রয়েছে তার হিসেব পার্লামেন্টে পড়ছিলেন। বলছেন লোকসভা ভোটে ভোটার ছিল 5, বিধানসভা ভোটে হঠাৎ করে ভোটার হয়ে গেছে 55, একটা বাড়িতে। এরকম একদম নাম করে, সে নিয়ে খুব হই হট্টগোল হয়েছিল। আপনি এটা টিভিতে দেখা যাবে, প্রকাশ্যে গত সপ্তাহেই হয়েছে। সঞ্জয় সিং বক্তৃতা করার সময় হিসেবটা দিচ্ছিলেন। উনি এরও 8-10 জন দিল্লির ভোটারের কথা একটা বিধানসভায় বলেছেন, 5 জন, 6 জন, 7 জন ভোটার, সেই ভোটার হঠাৎ করে 40-50 অব্দি হয়েছে। এরকম চর্চা আলোচনা হচ্ছে, তথ্য পাওয়া যাচ্ছে। মহারাষ্ট্রের একাধিক
বিরোধী রাজনৈতিক দল তারা বলছেন যে 5 বছরে 2019 থেকে 2024 5 বছরে বোধহয় ভোটার বেড়েছে 32 লক্ষ, আর লোকসভা 2024 থেকে বিধানসভা 2024-এ ভোটার বেড়েছে 39 লক্ষ। এখন আমাদের এবং বিজেপির টাকা পয়সার কোনো অভাব নেই, ছলচাতুরির অভাব নেই। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাদের প্রতিটা বিধানসভা 25 সাল দেখতে দেখতে কেটে যাবে। 26-এ বিধানসভার ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবার জন্য ভোট। আগাম সতর্কতা আমাদের নিতে হবে যে কোথাও এরকম ভাবে কোনো কারচুপি বিজেপির কিন্তু ছলের অভাব নেই। এবং এই ঘটনাগুলো আপনি এখন ইন্টারনেটে সার্চ দিলেই ওই সঞ্জয় সিং কার বাড়িতে 5টা ভোট ছিল, 55টা ভোট হয়েছে, একদম তালিকা দিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের বিধানসভাগুলোতে, পশ্চিম বর্ধমানের বিধানসভাগুলোতে আমাদের বাড়তি সতর্কতা আমাদের কর্মীদের তৈরি করতে হবে, যাতে এই ধরনের কোনো কারচুপির সুযোগ না থাকতে পারে। কারণ এটা অস্বাভাবিক যে লোকসভায় 5 জন ভোট দিয়েছেন একটা বাড়িতে, হঠাৎ করে সেই বাড়িতে কি করে 55 জন লোক এলেন, এত কাজ করেন, লোকের সংখ্যা বেড়ে গেল স্বাভাবিকভাবে। কেননা মনে রাখবেন, এটা আবার প্রমাণিত, আজকে দিল্লির রেজাল্টের পর এখন এটা প্রমাণিত আবার নতুন করে যে গোটা দেশে বিজেপিকে রোকবার ক্ষমতা যদি কারুর থাকে তো কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। বিজেপির অশ্বমেধের ঘোড়া লাগাতার ধারাবাহিকভাবে রোখার ক্ষমতা আর কারুর নেই। তাই আক্রমণ আরো বাড়বে, এবং আক্রমণ যত ধারালো হবে, আক্রমণ ধারালো হবেই। এই বিধানসভার ভোট যত এগিয়ে আসবে আক্রমণ তত ধারালো হবে, ষড়যন্ত্র তত তীব্র হবে, বাংলাকে ভাতে মারবার চেষ্টা হবে। এই যে 1,75,000 কোটি টাকা গায়ের জোরে আটকে রেখেছে, 15 দিনের বেশি হচ্ছে টাকা আটকে রাখা যায় না কোঅপারেটিভ ফেডারেলিজমের স্ট্রাকচারে। আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে ধাঁচা, আটকে রেখে দিয়েছে গায়ের জোরে, এবং মনে কোনো কারণ নেই যে টাকা দেবে না। এবং এই বাজেটেও প্রমাণিত কিভাবে বাংলাকে বঞ্চনা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা ওরা করেছে। এই পরিস্থিতিতে বাড়তি সজাগ আমাদের থাকতে হবে। এবং শ্রমজীবী আন্দোলনের আমরা যারা কর্মী, রাজ্য সরকারের এই যে অসংখ্য স্কিম, আমার এখনো মনে পড়ে কেরালার শ্রমমন্ত্রী সিপিআইএম এর বড় নেতা, তিনি কাগজ বার করে নোট নিচ্ছেন, বলছেন কি করেছেন আপনারা, 1,75,00,000 আনঅর্গানাইজ ওয়ার্কার একটা স্কিমে ঢুকেছে, 35 লক্ষ লোক বেনিফিট পেয়েছে, 2,500 কোটি টাকা বেনিফিট দেওয়া হয়েছে। এই যে মডেল, এই অল্টারনেটিভের কথা সমস্ত আমরা করেছি। এখন এই অসংগঠিত ইউনিয়ন গুলো তৈরি করেছি। এবং নিশ্চিতভাবে আমাদের এই জেলায়, পশ্চিম বর্ধমান জেলায় আইএনটিটিউসির নেতৃত্বে এই কাজ, এবং আপনারা সবাই জানেন যে বিধানসভার ভোট 2026-এ আসার আগেই আমি যে কথা বলছিলাম, ওরা আরো সক্রিয় হবে, আরো আক্রমণ ধারালো হবে। কিন্তু মনে রাখতে হবে যে ওদের আক্রমণ যত ধারালো হবে, বাংলার মানুষের প্রতিবাদ প্রতিরোধ হবে তত শানিত। কেননা ভবিষ্যৎ বাংলার মানুষের, ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের জন্য যাতে বাংলার মাটিতে সরকার তৈরি হতে পারে, এবং শুধু সরকার তৈরি হওয়া নয়, 250-র বেশি আসনে জিতে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারেন, সেই কাজ করবার ক্ষেত্রে শ্রমজীবী মানুষ, আইএনটিটিউসির কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা এই জেলায় পালন করবেন, এই বিশ্বাস রেখে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আইএনটিটিউসি জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মলয় ঘটক জিন্দাবাদ। জয় বাংলা।